চলে এলাম। আমি তাহলে যাচ্ছি। আচ্ছা। বাবা, তুই কি আমার উপর রাগ করছিস? না, শুধু দোয়া করো। আমি গেলাম। আচ্ছা বাবা, যা ভালোভাবে। গেলাম, চলে আসলাম। কাতলা গাড়ি যাচ্ছিলাম, এমন সময় রাবিয়ার ফোন। না, ধরবো না আমি। যার জন্য এত কিছু হয়েছে তার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, তাই ধরলাম না। অনেকগুলো ফোন দিয়েছে, আমি ধরিনি। তবে শেষে একটা মেসেজ দিল, যা ছিল। জানি তুই ফোন ধরবি না, তবে এতটুকু জানার ছিল, এত পরিমাণ অভিমান না ভেঙে কেন চলে গেলি? হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছি, তবে ভুল বুঝিস না, মাফ করে দিস। আমি কিছু লিখলাম না, চলে এলাম। কাতলা গাড়ি চাচুর সাথে থাকতে শুরু করলাম। প্রথম প্রথম খারাপ লাগতো, তবে আস্তে আস্তে সব ঠিক হতে লাগলো। বন্ধু হতে লাগলো সবাই। ভালোই কাটতেছিল দিনগুলো। তবে মাঝে মধ্যে রাবের কথা মনে পড়তো, কেন যে জানি না। একদিন আম্মু ফোন দিল। আম্মুর থেকে দূরে এসেই আম্মুর উপর রাগ কমে গেছে, তো তাই ফোনটা ধরলাম। হ্যালো সুজন, হ্যাঁ আম্মু। কেমন আছিস? ভালো, তুমি? ভালো। আমাদের কথা মনে পড়ে না এখন? কেন পড়বে না? আমাদের সাথে কত দিন থেকে দেখা করতে আসিস না যে। এখানে কলেজে ছুটি এখনো হয়নি, হলে চেষ্টা করব যাওয়ার। চেষ্টা না, একবার এসে দেখা করে চলে যা। অনেক দিন থেকে তোকে দেখা হয় না। আয় না বাবা। আচ্ছা, ছুটি হলে যাবনি। আমি অতটা গুরুত্ব না দিয়ে নিজের মতো আছি। বাসায় বিরক্তি লাগছিল, তাই সাথে চ- বাসায় বিরক্তি লাগছিল, তাই সাথে চলে আসলাম। বসে আছি, এমন সময় রাবে এলো। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো, সেরকমই আছিস? হুম, যেমন চেয়েছিলে তোমরা। এখনো আমার উপর রেগে আছিস, তাই না? না, আমি কারো উপর কোনো রাগ করে নেই, বেশ আছি। কখনো আমার কথা মনে পড়ে না, তাই না? কথা মনে পড়ার জন্য তো কোনো কথাই বাকি নেই। ও আচ্ছা, তার মানে এখনো মাফ করে দিতে পারিসনি, তাই না? কিছু মনেই নেই আমার। মাপের কথা কেন উঠছে এখানে? হয়তো তুই যাওয়ার পর সব পরিবর্তন হয়ে গেছে, যা তুই এখন মানতে পারছিস না। তবে আস্তে আস্তে সবটা জানতে পারবি, আর আমার পরিবর্তনটুকুও। মানে? কিছু না, থাক, আমি গেলাম। ও আচ্ছা, রাবিয়ার জন্য আমার মনে কিছুই ছিল না। তবে দূরে যাওয়ার পর বুঝতে পারছি যে হ্যাঁ, কিছু আছে। কিন্তু আমার মনে কিন্তু আমার মন বলে একটা, আর মস্তিষ্ক বলে আরেকটা। তাই বুঝে উঠতে পারছি না। তারপর আগের রাগ তো আছেই। বাসায় এসে কিছু ঘটনা যেমন অদ্ভুত লাগতে লাগলো, সেরকমই আরও অদ্ভুত লাগতে লাগলো রাবিয়ার কেয়ারিং আমার উপর। আমি যতই দূরে থাকতে চাচ্ছি ততই কাছে আসতে লাগলো। তবে কি সে তবে কি রাবি আমাকে ভালোবাসে? কিন্তু যে মেয়ে আমাকে একটু সহ্য করতে পারতো না, সে কি সত্যি আমায় ভালোবাসবে? না, এসব আমার মনের ভুল। অনেক প্রশ্ন আমার মধ্যে ঘুরছে। এসব প্রশ্নের উত্তর না পেলে মনে হচ্ছে শান্তি আসবে না। কি যে করি। বাবা, এখানে কি করিস? না আব্বু, এমনি আসলাম। তুমি কেন আসলে? তোকে ডাকতে। তোর আম্মু ডাকছে। ও আচ্ছা, চলো তাহলে। হ্যাঁ চল, তবে একটা কথা শুনে যা। বলো। যেহেতু তুই আমাদের একমাত্র সন্তান, তোকে সব থেকে বেশি ভালোবাসি। এসব কিছুই তোর জন্য। জানি তো। এমন কিছু করবি না জীবনে যার কারণে আমরা, বিশেষ করে তোর আম্মু আর আমি কষ্ট পাই। কারণ আমরা তোর থেকে অনেক বেশি আশা করি, বুঝলি? হুম। তাই সেরকম কিছু আর করবি না, ঠিক আছে? হ্যাঁ আব্বু। চল তাহলে, তোর আম্মু খাবার নিয়ে আমাদের জন্য বসে আছে। হ্যাঁ চলো। ছাদ থেকে চলে আসলাম। মাথা গরম করে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আমার কাতলাগাড়ি যাওয়ার সিদ্ধান্তে হয়তো আব্বু আম্মু খুব কষ্ট পেয়েছে, তাই আব্বু এগুলো বললো। খারাপ তো বলেনি। বাসার একমাত্র সন্তান, যদি আমি তাদের থেকে দূরে থাকি কষ্ট তো পাবেই। ডাইনিং টেবিলে এসে দেখি আমাদের সাথে আরেকজন এসেছে। মনে হয় রাবি এসেছে। তুই কাতলা গাড়ি চলে যাওয়ার পর রাবেয়া আমাদের সাথে থাকতে শুরু করে। ও আচ্ছা। কারণ আমরা দুজন খুব একা হয়ে পড়েছিলাম, তো তাই। কিছু বললাম না আমি। কিছু কি সত্যি থাকতে পারে বলার মতো? না, আমার বলার মতো কিছু খুঁজে পেলাম না। ডিনার সেরে আব্বু আম্মুর সাথে গল্প করে রুমে এসে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগছিল, ঘুমিয়ে পড়লাম। সকালবেলা তাড়াতাড়ি উঠলাম। আসলে কাতলা গাড়ি সকালবেলা তাড়াতাড়ি উঠতে হতো, তাই অভ্যাস হয়ে গেছে। আম্মু আমায় এত সকালে উঠতে দেখে মনে হয় অবাক। আম্মু আর মিম রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল মনে হয়। আমায় দেখে। সুজন, ঘুম হয়নি তোর রাতে?
কেন, হয়েছে তো? এত তাড়াতাড়ি উঠলি যে? তোকে তো প্রতিদিন সকালে ডাক দিতে হতো, না হলে উঠতি না। আজ ডাক দেওয়ার আগেই উঠলি যে? না আম্মু, কাতলা গাড়িতে সকালে উঠতে হতো তো, প্রাইভেট থাকতো, এই জন্য অভ্যাস হয়ে গেছে। বাহ খালামণি, তোমার ছেলে এই কয়দিনে অনেক চেঞ্জ হয়ে গেছে দেখছি। হুম, অনেকটা চেঞ্জ হয়ে গেছি আপু। রাবিয়া আর কিছু বললো না। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য নাস্তা রেডি করছি। না থাক আম্মু, এত তাড়াতাড়ি খাবো না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা যা। খালামণি, আমিও যাই সুজনের সাথে। তুই যাবি? তুমি যাবা? হুম। আচ্ছা যা। কিন্তু কি কিন্তু? নিবি না সাথে? আচ্ছা আসো আপু। চল। আমি আর রাবিয়া একসাথে হাঁটছি, কোনো কথা হচ্ছে না। নীরবতা ভেঙে আপুই বলল, তারপর বল তোর জিপের খবর। জিএফ? হ্যাঁ। আমার কোনো জিএফ নেই। নে মিথ্যে বলতে হবে না আমায়। আজব তো, যদি নাই থাকে তাহলে কেন মিথ্যা বানাবো? সত্যি নেই? না, নেই। ও আচ্ছা, তাহলে ভালো। আবার নীরবতা চলছে। আমরা কই যাচ্ছি তা নিজেরাও জানি না। রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম সকালবেলা, তত বেশি লোকজনও আশেপাশে নেই। আচ্ছা সুজন, আমি তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলে ফেলো। আচ্ছা, তুই খুব ঘৃণা করিস আমায়, তাই না? কতবার বলবো আমি ঘৃণা করি না তোমায়? এখন কি প্রমাণ দেখাতে হবে? দেখা। সব থেকে বড় প্রমাণ তো এটাই যে আমি তোমাকে ঘৃণা করলে এতক্ষণ তোমার সাথে হাঁটতাম না, আর তোমার সাথে কথাও বলতাম না। আর কোন প্রমাণ লাগবে? না লাগবে না, বুঝে গেছি। আমার কথাটা এখনো তোকে বলা হয়নি কিন্তু। বলো তাহলে, আমার সামনে দাঁড়িয়ে। সুজন, আমি তোকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস কর, যেদিন তুই চলে গেলি সেদিন হতেই বুঝতে পারলাম যে তুই কতটা গুরুত্বপূর্ণ ছিলি আমার জীবনে। তোর কথাগুলো, তোর তুই করে বলা, তোর নাম ধরে ডাকা, সব কিছু। আর খুব করে বুঝতে পারলাম যে আমার জন্যই হয়তো তুই চলে গেলি। আমি কিছু করতে পারিনি, কিছুই করার ছিল না আমার। জানি আমি, সব দোষ আমার ছিল। বিশ্বাস কর, তুই চলে যাওয়ার পর তোর শূন্যতাটা গভীরভাবে আঁকড়ে ধরেছিল আমায়। সারাদিন শুধু তোর কথা মনে পড়ে, আর এই কারণেই হয়তো আজকে তোকে ভালোবেসে ফেলেছি। তুই আমায় ফিরিয়ে দিবি আমি জানি, কিন্তু খুব করে ইচ্ছে করছিল বলে দেওয়ার, কারণ আমি সত্যি খুব দোষী। আর এই দোষের ভারটা অনেক বড়। আমি একটা ছেলেকে তার পরিবার থেকে, আর একটা বাবা মাকে তার ছেলের থেকে দূরে করে দিয়েছি। সব আমার জন্যই। এই 6 মাস আমি দেখেছি তারা কেমন ছিল, কিভাবে কষ্টগুলোকে চাপা দিয়ে সবার সাথে হাসি মুখে কথা বলতো। আমি সব দেখেছি। তাই আমি চাই তুই আমায় গ্রহণ করতে না পারিস, ঠিক আছে, এটা মেনে নেওয়া যাবে। তবে আমায় মাফ করে দে প্লিজ। প্লিজ আমায় মাফ করে দে। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। মাফ করে দিতে পারি এক শর্তে। কি শর্ত? আমি তোর সব শর্ত মানতে রাজি। তাহলে শোনো,